সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ম্যাচ প্রিভিউ, ম্যাচ রিভিউ সবাইকে স্বাগত। আমাদের সাথে ম্যাচ রিভিউ নিয়ে আছেন শোভন চক্রবর্তী। শোভন চক্রবর্তী, হ্যালো, স্বাগত। থ্যাংক ইউ। আমরা গতকাল দুটি ম্যাচ হয়েছে। বাংলাদেশ সময় রাত 1টায় আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো, দ্য হোস্ট নেশন মেক্সিকোর খেলা, এবং দেখলাম যে প্রথম ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে দিল। এবং এই বিশ্বকাপ আমরা জানি যে যদি গোল ব্যবধান বেশি থাকার ফলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, আবার ক্লিন শিটের কি সুবিধা আছে এই বিশ্বকাপে আমরা সবাই জানি কম বেশি। এই ব্যাপারগুলো তুই একটু ব্যাখ্যা করবি। এবং পরের ম্যাচে চেজিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে, যেখানে সাউথ কোরিয়া 2-1 গোলে জিতে গেছে, যে এশিয়ান কান্ট্রি বিশ্বকাপে ডমিনেট করছে, এই ব্যাপারগুলো কালকের দুইটা ম্যাচ নিয়ে যদি একটু আলোচনা করতে। না, এখন দেখ, মানে কালকের দুইটা ম্যাচে যেটা হইছে যে আমরা আমাদের প্রেডিক্টেড যে রেজাল্ট সেইটাই পাইছি। মানে অপেক্ষাকৃত যে শক্তিশালী দল, র্যাঙ্কিং, সাম্প্রতিক পারফরমেন্স সব বিবেচনায় যে দলটা শক্তিশালী, ওই দুইটা দলই জিতছে আসলে। যেমন মেক্সিকো এবং সাউথ আফ্রিকায় যদি আমরা বিবেচনা করি, মেক্সিকো কিন্তু সাউথ আফ্রিকার সাথে যে ফুটবলীয় শক্তিমত্তার বিচারে, র্যাঙ্কিং এ সবকিছু বিবেচনায় এগিয়ে, এবং সেইখানে যোগ্য দল হিসেবেই এবং ভালো ফুটবল খেলেই, মানে সাউথ আফ্রিকার চেয়ে বেটার ফুটবল খেলেই মেক্সিকো জিতেছে এবং 2-0 গোলে জিতেছে। কিন্তু এখানে একটা যেটা বলার মতন বিষয় যে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা উদ্বোধনী ম্যাচেই কিন্তু আমরা 3টা রেড কার্ড দেখে ফেলেছি। আমি সে কথা বলবো। এবং গত 2022 বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে রেড কার্ডের সংখ্যা ছিল 4। তো সেই জায়গায় মানে প্রথমত এবং একটু মেজাজ হারাইছে, এটা ঠিক, কিন্তু নিয়মটাও কিন্তু ফিফা নিয়মের ব্যাপারে, কার্ডের নিয়মের ব্যাপারে আরো একটু কঠোর হয়েছে উদ্বোধনী ম্যাচ দেখে আমার মনে হয়েছে। এবং সেকেন্ড ম্যাচ নিয়ে যদি বলিস, আচ্ছা, সেকেন্ড ম্যাচ নিয়ে যদি বলিস, সেখানেও সাউথ কোরিয়া এবং চেকিয়া, এই দুইটা দেশের মধ্যে খেলা ছিল। সেইখানেও কিন্তু সাউথ কোরিয়া ফুটবলীয় শক্তিমত্তার বিচারে চেকিয়ার চেয়ে বর্তমান বিবেচনায় এগিয়ে। যদিও চেকিয়া, আসলে চেকিয়ার কথা আমি এর আগের দিন বলতেছিলাম, চেকিয়ার নাম নিয়ে একটা বিভ্রাট আছে। যে শুরুতে তারা যখন খেলতে শুরু করছিল 1934-এর বিশ্বকাপে, তারা ছিল হচ্ছে রানার আপ, তখন তাদের নাম ছিল হচ্ছে চেকোস্লোভাকিয়া। তারপরে সেইটা 1990-এর পরে, এক্স্যাক্টলি কত সালে, সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙে, ওই পিরিয়ডে ভেঙে চেক রিপাবলিক আর স্লোভাকিয়া দুইটা দেশ হয়ে যায়। তারপর থেকে আমরা একবারই মাত্র, যদিও এই দেশটা খেলতে আসছে, তখন কিন্তু আমরা চেক রিপাবলিক নামেই দেখছি। তো এইবার আমরা দেখতে পারতেছি নতুন নাম যে চেকিয়া। তো সেইটা নিয়ে একটা আলাপ ছিল যে আসলে নামটাই পাল্টে ফেলছে কিনা। পরবর্তীতে খোঁজ খবর করে জানতে পারলাম তারা এরকম বৈশ্বিক আসলে ব্যবহার করার জন্য আসলে তারা একটা ছোটখাটো নাম চাচ্ছিল। চেক রিপাবলিক নামটা তাদের কাছে বড় মনে হচ্ছিল এবং ছোটখাটো নাম চাচ্ছিল, সেই জন্য হচ্ছে তারা একটা চেকিয়া নাম ব্যবহার করতেছে। এবং সেইটা নিয়েও চেক রিপাবলিকের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। সেইটা আমাদের আলোচনার বিষয় না। কিন্তু আজকে চেক রিপাবলিকের যে খেলায় আমার যেটা মনে হয়েছে, চেক রিপাবলিক যেহেতু ইউরোপের একটা দল, বিশ্বকাপের ক্ষেত্রে যেটা হয়, মানে সকল দেশেই সম্ভাবনা থাকে। লাতিন আমেরিকাও লিড করে, ইউরোপও লিড করে। এখনো পর্যন্ত 22টা বিশ্বকাপ হয়েছে, 10টা বিশ্বকাপ নিচ্ছে লাতিন আমেরিকা, 12টা বিশ্বকাপ গেছে ইউরোপে। কিন্তু ইউরোপের ছোট দলও যখন তখন কিন্তু চমকে দিতে পারে, হ্যাঁ, যে কাউকে চমকে দিতে পারে। এবং ওদের একটা বড় শক্তিমত্তার জায়গা আছে। আজকে চেকিয়ার ম্যাচটা যদি তুই দেখিস, তখন দেখতে পারবি চেকিয়া কিন্তু সাউথ কোরিয়ার চেয়ে অনেক কম অ্যাটাকে গেছে, কিন্তু তা সত্ত্বেও প্রথম গোলটা তারা করে ফেলেছে, লিড নিছে প্রথম। এবং সেই গোলটা ছিল এক ধরনের সেট পিস থেকে, মানে লং থ্রো দেওয়ার পরে হেডে গোল। এবং সেট পিস যে সেটা কর্নার হোক বা ফ্রি কিক হোক বা একদম কাছাকাছি থেকে থ্রোইং হোক, সেই সব সেট পিচে কিন্তু চেকিয়া ভয়ঙ্কর হয়ে উঠতেছিল এবং প্রতিবারই গোলের সম্ভাবনা ক্রিয়েট করতেছিল। তো ইউরোপ যেহেতু একটু তারা অন্যান্য দেশের চেয়ে তারা ফিজিক্যালি অ্যাবিলিটিতে একটু এগিয়ে থাকে, সেইটাকে তারা কাজে লাগায় এই ধরনের মানে সেট পিসের জায়গাগুলো থেকে। সেই চেষ্টা চেক রিপাবলিক ভালোভাবেই করছিল এবং মানে একটা খুবই ভালো একটা ম্যাচ দেখেছি আমার মনে হয়। ফার্স্ট হাফ গোল শূন্য যাওয়ার পরে প্রথমে চেকিয়া লিড নিল, তারপরে সাউথ কোরিয়া আসলে সেইটা প্রথমে সমতায় ফিরলো এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিল। এবং আমার মনে হয় এই রেজাল্টটা আসলে অনুমিত রেজাল্টই ছিল। আমরা এরকম একটা রেজাল্টই আসলে, যদি প্রেডিক্ট করতে বলা হইতো আগে, আমরা এরকম রেজাল্টই প্রেডিক্ট করতাম যে দক্ষিণ কোরিয়া জিতবে। তারপর আমার এই ম্যাচ নিয়ে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে একসাথে দুইটা কোশ্চেন করব। এই যে কার্ডের ব্যাপার, প্রথম ম্যাচেই
তিনটা লাল কার্ড আমরা যেখানে হচ্ছে পুরো টুর্নামেন্টে সম্ভবত 4টা বা 5টা এরকম লাল কার্ড ছিল 2022-এ। আর টোটাল চারটা চারটা। হ্যাঁ, তো আমরা কি লাল কার্ডে মানে সেঞ্চুরি করব নাকি, যেহেতু 104টা ম্যাচের সংখ্যা বেশি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 25 মিনিট বা 20 মিনিট পর একটা ব্রেক দেওয়া হচ্ছে, ড্রিঙ্কস ব্রেক টাইপের। তারপর আবার হচ্ছে 45 মিনিটস পরে যে হাফ টাইমের পরে ব্রেক দেওয়া হচ্ছে। টোটাল আমার মনে হচ্ছে খেলার সময়টা আমরা আসলে 90 মিনিট খেলছি না, আমরা মনে হচ্ছে 100 মিনিটের উপর বেশি সময় ধরে খেলা দেখছি। এই ব্যাপারটা আসলে দর্শকদের জন্য ক্রিকেটের মতো অনেক সময় একঘেয়েমি হয়ে যাচ্ছে কিনা একটু ব্যাখ্যা যদি করিস। মানে প্রথমত হচ্ছে তুই প্রথমে যেটা বললি যে লাল কার্ডের সেঞ্চুরি দেখবো কিনা, হ্যাঁ, আমরা চাই না আসলে লাল কার্ডের সেঞ্চুরি দেখতে। সেঞ্চুরি ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটসম্যানের জন্য আনন্দের হলেও ফুটবলে লাল কার্ড বা ইয়েলো কার্ড সেটা স্বাভাবিক খেলাকে নষ্ট করে। আমরা চাই না। এবং 104 ম্যাচ হলেও প্রথম ম্যাচে যদিও আমরা 3টা রেড কার্ড দেখে ফেলছি, কিন্তু আমার মনে হয় না লাল কার্ডের সংখ্যা 100 কেন, 100 ধারে কাছেও যাবে। হাফ সেঞ্চুরিও করতে পারবে না লাল কার্ড। 10টা-20টা রেড কার্ড হবে শেষ পর্যন্ত, এবং সেই রকমই প্রত্যাশা আমাদের। আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? সেকেন্ড কোশ্চেনটা ছিল যে এই যে খেলার সময় আমরা দেখতে পাচ্ছি যে 90 মিনিট আসলে খেলা হচ্ছে না, 20-25 মিনিট পর একটা ব্রেক দেওয়া হচ্ছে, আবার 45 মিনিটস পর যে হাফ টাইমের ব্রেক দেওয়া হচ্ছে, আবার এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে, সব মিলে 100 মিনিটের উপর খেলা হচ্ছে। তো দর্শকটা মনে হচ্ছে না যে ক্রিকেটের টি-20 ম্যাচের মতো একটু বেশি সময় লাগছে? না, সময় তো ধর ফুটবল একটু সময় ফুটবল তো কমই 90 লাগে একটু। মিনিটের খেলা, কিন্তু আমরা দেখছি 100 মিনিটের উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন 100 মিনিটের উপরে যাচ্ছে। তার চেয়েও বড় বিষয় যেটা আমার মনে হয় যে ধর মানে একটা খেলা তো ফার্স্ট হাফ হবে, আমরা যে ধরনের চিরায়ত ফুটবল দেখে অভ্যস্ত যে 45 মিনিটের মধ্যে বল বাইরে যাওয়া ছাড়া বা কেউ আহত হওয়া ছাড়া কোনো ম্যাচের মধ্যে কোনো পজ নাই, নিরবিচ্ছিন্ন ভাবে খেলাটা চলে। তো ফুটবলের সৌন্দর্যও আমার মনে হয় একটা এই নিরবিচ্ছিন্নতার জায়গায় ডিপেন্ড করে। কিন্তু এইটাই কি ফার্স্ট টাইম? আমার মনে পড়তেছে না এটা কি কাতার ওয়ার্ল্ড কাপে নাকি কোনো মানে কোপা আমেরিকায় বা কোনো মহাদেশীয় টুর্নামেন্টে, ইউরোতেও হইতে পারে, যে কুলিং ব্রেক বলে একটা ব্যাপার প্রথম চালু হয়েছিল। এইটাই প্রথম টুর্নামেন্ট না যেখানে আসলে 25-30 মিনিট পরে আরেকটা ব্রেকে যাওয়া হচ্ছে। এই কুলিং ব্রেকটা কি কাতার ওয়ার্ল্ড কাপেই ছিল কিনা, না বোধ হয় কাতার ওয়ার্ল্ড কাপে, আমি শিওর না। তবে এইটা আমরা এর আগেও দেখছি। তো এখন আমেরিকাতে কি এই ধরনের গরম নাই? কাতার ওয়ার্ল্ড কাপ বা বিভিন্ন ক্ষেত্রে সেইখানে একটা কারণ দেখানো হয়েছিল যে তাপমাত্রা বেশি থাকা, গরমে প্লেয়ারদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা। সেরকম কোনো লজিক থাকলে হয়তো ঠিক আছে, কিন্তু তুই যদি একেবারে মানে ফুটবল ফ্যান হিসেবে আবেগ দিয়ে খুব বিবেচনা করতে বলিস, মানে আমার মনের যুক্তি দিয়ে বিবেচনা করতে বলিস, তাহলে আমি বলবো যে ফুটবলে যখন নিরবিচ্ছিন্নতা ছেদ ঘটতেছে, মানে দৈবাৎ কারণে ছাড়া, স্বাভাবিক কারণে ছাড়া, যখন সেখানে একটা ছেদ পড়তেছে, তখন সেইটা আমার মনে হয় অনেক ক্ষেত্রেই মানে ফুটবলের গতিটা স্বাভাবিকতাকে নষ্ট করে। এবং হ্যাঁ, এইটা অনেক ক্ষেত্রে এমনও হইতে পারে, দর্শক হিসেবে আমরা ধর 90 মিনিটের জায়গায় 100 মিনিট খেলা দেখলাম, তাতে কি আর এমন ক্ষতি হলো? হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা এমনও ঘটতে পারে যে একটা দল হয়তো দারুণ ছন্দে ছিল, ওই ছন্দটা একটা ছন্দ পতন ঘটে গেল হঠাৎ করে। হ্যাঁ, তো সেইখানে সব মিলায়ে আমার মনে হয় ফুটবল ফ্যান হিসেবে আমরা একটা অর্ধ খেলা হবে এবং তারপরে একটা ব্রেক দেখবো, এবং পরের অর্ধ আবার নিরবিচ্ছিন্ন খেলা হবে, এমনটাই দেখতে চাই আসলে। তবে এইটায় তো আমাদের চাওয়া না চাওয়ায় তো কিছু আসে যায় না, বা শাহবাগ মোড়ে অনশন করেও কাজ হবে না। যেটা ফিফা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেটাই এক্স্যাক্টলি। গ্রুপ এ এর বিশ্লেষণ গেল। আমরা হচ্ছে আজ রাত 1টা এবং আগামীকাল সকাল 7টায় সম্ভবত 2টা ম্যাচ রয়েছে। এই 2টা ম্যাচে হচ্ছে প্রথম ম্যাচের কথা যদি আমরা বলি, কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা। বসনিয়া হার্জেগোভিনিয়ার যে বিশ্বকাপে আসার যে ইতিহাস, এটা তো কম বেশি আমরা জানি। আমরা এটা নিয়ে আলাদা অনুষ্ঠানও করেছি, পরবর্তীতে আরো করবো। যে বসনিয়া হার্জেগোভিনা এবং কানাডার ম্যাচ নিয়ে তুই যদি বলিস, আমি প্রথমে একটু বলে নিই যে মেক্সিকো প্রথম ম্যাচ জিতে গেছে। হোস্ট নেশন হিসাবে মেক্সিকোর জেতা কিন্তু আজকে ইউএসএ এবং কানাডার খেলা আছে, তাদের জন্য একটা প্রেসারের কারণ কিনা? হোস্ট নেশন হিসেবে এক ধরনের প্রেশার তো থাকেই, আবার হ্যাঁ। হোস্ট নেশন হিসেবে এক ধরনের অ্যাডভান্টেজও থাকে। মানে পুরো মাঠ আমার নামে চিয়ার করতেছে, এইটা হয়তো একটা প্রেশার দেয়, কিন্তু পেছনে একটা সাহসও দেয় বলে আমার মনে হয়। তো সেইখানে আমি একটু উদাহরণ টেনে যদি বলি, যে হোস্ট নেশন গুলা কিন্তু সফলতাই আমরা দেখতে পাই। 2002 এর বিশ্বকাপটা আমার স্মৃতিতে প্রথম বিশ্বকাপ, সেইটার হোস্ট নেশন ছিল তোর জাপান এবং কোরিয়া।
সেইখানে কোরিয়া, আমার মনে আছে কোরিয়া, দক্ষিণ কোরিয়া চতুর্থ স্থান অর্জন করেছিল। তা তুই যদি 2002 সালের ফুটবলীয় পরিস্থিতি বিবেচনা করিস, তাতে কোনো অবস্থাতেই সাউথ কোরিয়ার আসলে সেমিফাইনাল খেলার কথা না, কিন্তু তারা সেমিফাইনাল খেলে ফেলছিল। এটা আসলে স্বাগতিক অ্যাডভান্টেজ নিয়ে, এবং জাপানও সেইবার সম্ভবত কোয়ার্টার বা রাউন্ড অফ 16 এরকম একটা জায়গায় খেলছিল, এবং সেটা স্বাগতিক নেশনের এক ধরনের অ্যাডভান্টেজ পেয়েই হয়তো। তো আমার মনে হয় স্বাগতিক হিসেবে খেলার এক ধরনের চাপ থাকে, কিন্তু সেই চাপের চেয়ে স্বাগতিক দলটা তার চিরচেনা মাঠে খেলা, দর্শকের সামনে খেলা এবং দর্শকদের যে চিয়ার আপ, সেইটা আমার মনে হয় দিন শেষে একটা সুবিধাই তাদেরকে দেয়। তো সেই জায়গা থেকে আমি যেমন মেক্সিকো ধর সাউথ আফ্রিকার চেয়ে শক্তিমত্তার ব্যবধানে এগিয়ে, তারা স্বাগতিক না হলেও কিছু যায় আসে না, তাদের জয় পাওয়ারই কথা। এটা এবং predictable ছিল যে, সেইভাবে জি, এটাই প্রেডিক্টেবল ছিল যে মেক্সিকো জিতবে। হ্যাঁ মেক্সিকো জিতবে। এবং কানাডা, এবং তুই কানাডার সাথে বসনিয়ার খেলা, সেইটাও যদি তুই শক্তিমত্তার বিবেচনা, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করিস, সেইখানে কানাডা বসনিয়ার চেয়ে খানিকটা এগিয়েই থাকবে। কিন্তু কানাডা তবে ইতালির মতো দলকে কিন্তু হারিয়ে এসেছে এখানে। বসনিয়া বসনিয়ার কথাই বলছি, বসনিয়া, দুঃখিত। হ্যাঁ, বসনিয়া ইতালিকে হারায় আসছে। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে যাচ্ছিলাম। তো মানে যেটা হচ্ছে, কানাডা প্রথমত স্বাগতিক নেশন, পরে সাম্প্রতিক ফুটবল বা র্যাঙ্কিং বিবেচনায় বসনিয়ার চেয়ে কানাডা এগিয়েই আছে। কিন্তু এই ম্যাচের প্রেডিকশন যদি তুই আমাকে বলতে বলিস, তাহলে আমি প্রেডিকশন করব এই ম্যাচটা ড্র হচ্ছে। হ্যাঁ, ওকে, আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচটা ড্র হচ্ছে। ইট মাইট আমরা বি যদি 1-1। পরের ম্যাচ আমরা যদি পরের ম্যাচে আলোচনা যাই, ইউএসএ এবং প্যারাগুয়ে, ল্যাটিন আমেরিকা এবং নর্থ আমেরিকার একটা যুদ্ধ আমরা দেখতে পাবো। তো ইউএস এবং প্যারাগুয়ের খেলায় ইউএস এর কিন্তু একটা ব্যাপক ফ্যাক্ট আছে পাচেত্তির, ওদের যে কোচ। আমরা পাচেত্তিরের ব্যাপারে জানি যে পিএসজি, চেলসি এই দলের কোচ ছিল, সে এখন হচ্ছে, এবং উনি একজন আর্জেন্টাইন। উনি একজন আর্জেন্টাইন। এটা আসলে আমাদের যে গেস্ট সুমন চক্রবর্তীর গর্বের বিষয়। তো যাই না, হোক, এইটা আলাদা করে এই গর্বের কিছু ম্যাচটা, না, আমি একটু এডিশনালি বলতেছি যে আই কোচিং নো এ আই তো নো আমি আমরাই করাই খাই আর কি। হ্যাঁ হ্যাঁ, না এটাই, এই জন্য আমি আসলে বলতে চাই না যে আর্জেন্টিনার প্রসঙ্গ আসলে প্রসঙ্গ আরো দীর্ঘ হয়ে যাবে, তাই আর কি। তো যাই হোক, এখন এই ম্যাচ নিয়ে তোর প্রেডিকশন বা এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে, এবং দুই নর্থ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার যুদ্ধটা কেমন হতে পারে বলে মনে করিস? এইটা ধর যে আজকের যদি বা 8-10 বছর আগের কথা বলতাম, সেইখানে ইউএসএ কোনো সুযোগই ছিল না আমি বলতাম। কিন্তু ইউএসএ সাম্প্রতিক সময়ে তাদের ফুটবলে ইনভেস্টমেন্ট বাড়িয়ে, মেজর লিগ সকারের এক ধরনের দারুণ উন্নয়ন করে তারা ফুটবলে ভালো সময় দিয়েছে বোঝা যায়। এবং সেইটার প্রমাণ কিন্তু ইউএসএ তাদের ফুটবলীয় সাফল্য দিয়েই দিয়েছে। এই মুহূর্তে ইউএসএ সম্ভবত র্যাঙ্কিং এর টপ 20-তে অবস্থান করতেছে, টপ 20-র মধ্যে আর কি, 18 বা 17 এরকম একটা জায়গায় অবস্থান করতেছে। এবং সেইখানে, এবং প্যারাগুয়ের যেটা হয়েছে, প্যারাগুয়ে কিন্তু একসময় মানে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে এই তিনটার পরে লাতিন আমেরিকার যে চতুর্থ শক্তি, সেই চতুর্থ শক্তি হিসেবে প্যারাগুয়েকে বিবেচনা করা হতো। তখনও কলম্বিয়ার এই স্বর্ণযুগ আসে নাই, বা এখন যেমন পেরু, ভেনেজুয়েলাও মাঝে মাঝে ভালো খেলতেছে, সেইটা আসে নাই। চিলি ভালো কিন্তু খেলছে। প্যারাগুয়ে অনেকদিন পর ওয়ার্ল্ড কাপে আসলো, এটা মাথায় রাখতে হবে। প্যারাগুয়ে কিন্তু একটা বিচ্ছেদ ছিল বেশ কিছুদিন ওয়ার্ল্ড কাপের সাথে, তাদের কয়েকদিন পরে ওয়ার্ল্ড কাপে আসলো। তবে এই ম্যাচটা আমার প্রেডিকশন হচ্ছে ইউএসএ জিততেছে। ইউএসএ 2-1 বলে, মানে যদি তুই প্রেডিক্ট করতে বলিস, স্কোর লাইন মাইট বি চেঞ্জড, বাট আমি বাজি ধরতেছি এই ম্যাচটা ইউএসএ এর পক্ষে, হয়তো ইউএসএ জিতে যাবে। তোর প্রেডিকশন হচ্ছে ইউএসএ 2-1, ইউএসএ এবং হ্যাঁ মানে, প্যারাগুয়ে 2-1, এবং হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা এবং কানাডার মধ্যে ম্যাচ হচ্ছে গোল শূন্য ড্র নাকি 1-1 ড্র? না আমার মনে হয় না গোল শূন্য হবে। হতে পারে, মানে রেজাল্ট ধর, প্রেডিকশন করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটা, এবং প্রেডিকশন আসলে আমাদেরকে করতে হয় তাই করি, এবং এইটা হচ্ছে নিতান্তই বোকামি। তার কারণ দিন শেষে 90 মিনিটের খেলা হবে, 22 জন ফুটবলার প্রাণপণে যুদ্ধ করবে, তারপর একটা ফলাফল আসবে। আর খেলার 3 ঘন্টা আগে আমরা একটা রেজাল্ট বলতে পারি, সব মিলায় আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, ফুটবলীয় জ্ঞান কাজে লাগায়। কিন্তু এই মাথায় রাখতে হবে, এই সমস্ত ফুটবলীয় জ্ঞান ধূলিসাৎ হয়ে যেতে পারে একটা ডান পা বা বাম পায়ের একটা শটে, কিংবা একটা হেডে চেঞ্জ হয়ে যেতে পারে সময়। তো সেই রিস্কটা থাকেই। শক্তিমত্তার বিচার আমরা প্রেডিকশন করতে পারি, কিন্তু আসলে বিশ্বকাপটা হচ্ছে অঘটন ঘটন প্রতিয়াসী, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমাদের কাজ প্রেডিকশন করা, সেটা মিললে ভালো, আমাদের কাছে না প্রেডিকশন করছি মিলছে, না মিললেও কিছু করার না, এটা অঘটন ঘটন প্রতিয়াসী হইতেই পারে।
তো আমরা এক্স্যাক্টলি। প্রতিদিন এই ম্যাচ রিভিউ অনুষ্ঠান নিয়ে আসবো প্রতিদিন রাত 10টায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকবেন, আমাদের সাথে থাকবেন, খেলারঙের সাথে থাকবেন প্রতিদিন রাত 10টায় খেলারঙের পর্দায়। সবাই ভালো থাকবেন। শোভন, ভালো থাকিস। দর্শকের কিছু বলা থাকলে বলে বিদায় নিন। ধন্যবাদ। দর্শক মানে খেলারঙের সাথে থাকবেন, বিশ্বকাপ ফুটবল দেখতে থাকুন, এবং খেলারঙের সাথে থাকলে আমরা যেটা আপনাদের নিশ্চিত করতে চাই, এই বিশ্বকাপের অনেক অজানা তথ্য, অনেক জানা তথ্য, এবং ফুটবলটা আরো বেশি উপভোগ্য হয়ে উঠুক আপনাদের কাছে খেলারঙের সাথে থেকে। আর সাথে থাকুন। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।